হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো আগের ক্লাসেও আমি কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম কোন অধ্যায়, সেই আমাদের অভিব্যক্তি এবং অভিযোজন অধ্যায়ের কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকেও চলো আমরা কিছু বাকি যেটুকু আছে সেইটুকু নিয়ে একটু আলোচনা করি। তো প্রথম কোশ্চেন আমি এখানে দেখেছি যে এই কোশ্চেন গুলো মাধ্যমিক পরীক্ষায় কোনো না কোনো সাথে এসেছে। তো রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা। তো তোমাদের ক্লাসের ভিডিওতে পড়ানোর সময় বলেছিলাম যে পটকার আকৃতি কেমন হয় দেখতে। পটকা এরকম একটা আকৃতিতে হয়, এরকম একটা টাইপস এর আকৃতি হয় পটকার। এটা যদি একটু বড় হবে, এখানে একটা ভালভ থাকে, সেই ভালভটাকে বলা হয় হচ্ছে কি ভালভ। সেই একটা ভালভ থাকে, এটা হচ্ছে আহ এটা কি, এটা হচ্ছে রেড গ্রন্থি, আর এটা হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া। তো এখন কি করে পটকা, পটকা হচ্ছে উদস্তৈতিক অঙ্গ হিসাবে কাজ করে। তো উদস্তৈতিক অঙ্গ হিসাবে কাজ করার জন্য কি করে, এই রেড গ্রন্থিতে কি উৎপন্ন হয়, গ্যাস উৎপন্ন হয়। অর্থাৎ তার যে শ্বাসক্রিয়ার মাধ্যমে যে গ্যাসটা নেই, সেই গ্যাসটা কাউন্টার কারেন্টের মাধ্যমে এই রেড গ্রন্থিতে গ্যাস উৎপন্ন হয়, ফলে পটকাটা ফুলে যায়। ভেতরে গ্যাস থাকলে পটকা ফুলে যাবে, তো পটকা ফুলে গেলে অর্থাৎ ভেতরে গ্যাস থাকলে মাছের দেহ হালকা হয়ে যাবে, অর্থাৎ মাছ জলে ভাসবে এবং জলের উপরে উঠে আসবে। আবার যদি এই গ্যাসটা যখন এই ভালভ পাস করে এই রেটিয়া মিরাবিলিয়াতে আসে, মিরাবিলিয়া হচ্ছে অসংখ্য রক্তজালকের সমন্বয়। তো হচ্ছে এই রেটিয়া মিরাবিলিয়াতে সেই গ্যাসটা আবার মানে রক্তে মিশে যায়, অর্থাৎ গ্যাসটা শোষণ করে নেয়। ফলে পটকা চুপসে যায়। চুপসে গেলে কি হবে, মাছের দেহটা ভারী হয়ে যাবে এবং মাছ জলের গভীরে চলে আসবে, অর্থাৎ জলে ডুববে। তো এইভাবে মাছের পটকা হচ্ছে মাছের উদস্তৈতিক অঙ্গ হিসাবে কাজ করে। এটা তোমাদের ক্লাসের ভিডিও, মানে ক্লাসে পড়ানোর সময় বলেছিলাম। সেই ভিডিওগুলো একটু দেখো, তাহলে বুঝতে পারবে। তারপরে বায়বীয় পরিবেশে পায়রার অঙ্গসংস্থানিক অভিযোজন। পায়রার অঙ্গসংস্থানিক অভিযোজন বা যে কোনো পাখির অঙ্গসংস্থানিক অভিযোজন বলতে কি বোঝায়, যে তাদের ডানায় রূপান্তর, অর্থাৎ অগ্রপথ ডানায় রূপান্তর, এই কথাটা আগে লিখতেই হবে। অগ্রপথ ডানায় রূপান্তর, এই কথাটা মাস্ট, এটা তো লিখতেই হবে। কারণ পাখিদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তাদের অগ্রপথ ডানায় রূপান্তর। এরপরে আসছে পালক নিয়ে। পালক কি, তাদের ক ধরনের পালক দেখা যায়, রেক্টিসেস এবং রেমিসেস। তাদের দুই ধরনের পালক দেখতে পাওয়া যায়, রেক্টিসেস এবং রেমিজেস। তাহলে রেক্টিসেস এবং রেমিজেস কি হচ্ছে, রেক্টিসেস কোথাকার পালক, লেজের পালক, কটা থাকে, 12টা। আর রেমিজেস হচ্ছে ডানার পালক, কটা থাকে, 23টা। 23টা। তো রেক্টিসেস রেমিসেস গেল। এছাড়াও তাদের অন্তঃকঙ্কাল যে হাড় গুলো, মানে ভেতরের যে শরীরে হাড়, সেগুলো হচ্ছে কি হাড়, নিউম্যাটিক বোন, অর্থাৎ হাড় গুলো ফাঁপা, সেই কথাটা তোমাদের লিখতে হবে। কি দেখা যায়, নিউম্যাটিক বোন। নিউম্যাটিক বোনস, নিউম্যাটিক বোনস দেখা যায়। আর কি, একটা মাস্ট কথা যেটা তোমাদের লিখতেই হবে, বায়ুথলি। বায়ুথলি কটা আছে, 9টা। বায়োথলি 9টা আছে, এবং বায়োথলি গুলোর নামও তোমাদের ক্লাসের ভিডিওতে বলে দিয়েছিলাম কি কি, আদার্স বা শর্ট দেওয়া আছে হয়তো। বায়োথলি হচ্ছে 9টা, তোমরা দেখে নেবে। বায়োথলি 9টা, এদের বায়োথলির কাজ হচ্ছে যে মানে পাখির উড্ডয়নের সময়, অর্থাৎ কি করে, অতিরিক্ত অক্সিজেন সাপ্লাই করা, এবং বায়োথলিতে বায়ু অর্থাৎ ভর্তি হয়, কি হয়, দেহকে হালকা করে, যেমন মাছের পটকা দেহকে হালকা করে, সেরকমই বায়ু এই বায়ুথলিতে বায়ু সঞ্চয় হয়ে দেহকে হালকা করে এবং উড়তে সাহায্য করে। তো এই কথাগুলো আমাদের লিখতে হবে, এবং নিউম্যাটিক মোড লিখতে হবে, বায়ুথলিতে অবশ্যই লিখতে হবে। এছাড়াও পালক, রেক্টিসেস, রেমিজেস আমরা লিখতে পারি। আর হচ্ছে যেসব অঙ্গগুলো পাখিদের থেকে বাদ গেছে, যেরকম ডান ডান ডিম্বাশয়, ডান ডিম্বালি ইত্যাদি ইত্যাদি, মূত্রাশয়, এগুলো সব বাদ গেছে দেহকে হালকা করার জন্য। তো সেই কথাগুলো তোমরা লিখবে অঙ্গসংস্থানিক অভিযোজনের ক্ষেত্রে, কারণ এগুলো অভিযোজনের একটা পার্ট।
তারপরে আর কি আছে, ক্যাকটাসের অঙ্গ সংস্থানগত অভিযোজন। ক্যাকটাসের অঙ্গ সংস্থানগত অভিযোজন অর্থাৎ ক্যাকটাসের অভিযোজন কিসের জন্য? কোন পরিবেশে? উষ্ণ মরু পরিবেশে। অর্থাৎ শরীরে জল সঞ্চয় করে রাখা এদের মূল উদ্দেশ্য। তাহলে প্রথমে আসছে মূল, অর্থাৎ জল শোষক অঙ্গ। মূল কি হচ্ছে? মূল অত্যন্ত দৃঢ় এবং শক্ত এবং বিস্তৃত। দৃঢ় মূল, দৃঢ় মূলতন্ত্র দেখা যায়। মূল মাটির অনেক গভীরে প্রবেশ করে, অর্থাৎ মরু অঞ্চলে মাটির অনেক গভীরে জল থাকে, তাই মূলগুলোকে অনেক মাটির গভীরে প্রবেশ করতে হয়, শাখা প্রশাখা যুক্ত হয়। মূলত্র, মূলতন্ত্র খুব সুগঠিত এবং মূলত্র মূললোম বর্তমান। আর কি? এবারে হচ্ছে কাণ্ড। কাণ্ডটা কি? যেটা তোমাদের অনেক সময় 2 নম্বর আকারে আলাদা তুলে দিতে পারে। হোয়াট ইজ নিউম্যাটো? কাণ্ড হচ্ছে পর্ণকাণ্ড বা ফাইলোপ্ল্যাট। ফাইলোপ্ল্যাট বা পর্ণকাণ্ড কি? ফাইলোপ্ল্যাট, কাণ্ড ফাইলোক্ল্যাট। তাহলে এটা শর্ট কোশ্চেন বা 2 নম্বর আকারে লিখতে হবে। তাহলে ফাইলোক্ল্যাট কি? ফাইলোক্ল্যাট হলো ক্যাকটাসের দেহে যে মানে ক্যাকটাস উদ্ভিদের যে কাণ্ডগুলো সেগুলোকে রসালো প্রকৃতির হয় এবং তাদের পাতা থাকে না, পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয় এবং কাণ্ডটাকে সবুজ আকৃতি হয়, সবুজ রঙের হয়, কারণ এতে ক্লোরোফিল থাকে। তাই কাণ্ডটা হচ্ছে সালোক সংশ্লেষী সক্ষম। এদের কাণ্ড রসালো, কারণ জল সঞ্চয় থাকে, খাদ্য সঞ্চয় থাকে, রসালো এবং মোটা হয়। তার জন্য এগুলোকে, এই কাণ্ডগুলোকে কি বলে? ফাইলোপ্ল্যাট বলা হয়। এটা তোমরা মাথায় রাখবে। আর পাতা কি হচ্ছে? পাতা বললামই, পাতা কাঁটায় রূপান্তরিত। পত্রকাণ্ড কাঁটায় রূপান্তরিত কেন? কারণ সাধারণ উদ্ভিদের দেখবে পাতা দিয়ে তারা বাষ্পমোচন করে, অর্থাৎ জল মোচন করে। কিন্তু ক্যাকটাসের যদি পাতা থাকে তাহলে সেখান থেকে বাষ্পমোচন হবে, অর্থাৎ শরীর থেকে জল পেরিয়ে যাবে। তার জন্য সেই জল মোচনকে রোধ করার জন্য পাতাগুলো কিসে রূপান্তরিত? কাঁটায় রূপান্তরিত। কাঁটায় রূপান্তরিত। তাহলে এই পয়েন্টগুলো আমরা লিখবো ক্যাকটাসের অঙ্গ সংস্থান অভিযোজনের ক্ষেত্রে। তো এখানে একটা নিউ টার্ম পেলাম আমরা, কি? ফাইলোক্ল্যাট। অর্থাৎ ফাইলোক্ল্যাট কি, এই কোশ্চেনটাও কিন্তু আসতে পারে। এছাড়া আর কি? সুন্দরী গাছের যদি অভিযোজন দেখি সেখানে আসবে নিউম্যাটোফোর। হোয়াট ইজ নিউম্যাটোফোর? নিউম্যাটোফোর কি? নিউম্যাটোফোর হচ্ছে সুন্দরী গাছে বা ম্যানগ্রোভ উদ্ভিদের দেহে, অর্থাৎ ম্যানগ্রোভ উদ্ভিদের যে শ্বাসমূল থাকে সেগুলোকে বলা হয় নিউম্যাটোফোর। কারণ কি? নিউম্যাটোফোর মাটির থেকে উপরে চলে আসে, অর্থাৎ বাতাসে, অর্থাৎ মাটি থেকে বায়বীয় অংশে চলে আসে এবং বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে। কারণ তাদের মূলে কিছু ছোট ছোট নিউম্যাটোফোর, কিছু ছোট ছিদ্র থাকে, বিশেষ কোষ সমন্বিত ছিদ্র থাকে, যেগুলো খালি চোখে দেখা যায় না। তো তারা বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে। তো এই জন্যকে তাদের শ্বাসমূল বা নিউম্যাটোফোর বলা হয়। কি বলা হয়? শ্বাসমূল বা নিউম্যাটোফোর। তাহলে শ্বাসমূল কি? এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে 2 মার্কসের ক্ষেত্রে। কোথায় দেখা যায়? উদাহরণ দিয়ে দেবে, সুন্দরী গাছে অবশ্যই দেখা যায়, ম্যানগ্রোভ উদ্ভিদ যেহেতু। তাই শ্বাসমূল বা নিউম্যাটোফোর। তাহলে সুন্দরী গাছের যদি অভিযোজনগত বৈশিষ্ট্য আমরা বলি তাহলে কি লিখতে পারি? নিউম্যাটোফোর লিখতে পারি। লবণ মোচন কি করে করে? তারা পাতাতে লবণ সঞ্চয় করে রাখে এবং পাতা খসিয়ে দিয়ে লবণ মোচন, বাকলের মাধ্যমে লবণ মোচন। এছাড়াও তাদের লবণ গ্রন্থি থাকে যার মধ্যে তারা সরাসরি ক্রিস্টালাইন লবণগুলো বের করে দেয়, এগুলো লবণ মোচন করে। এছাড়া তাদের জরায়ু অঙ্কুরোদ্গম দেখা যায়, অর্থাৎ গাছে ফল থাকাকালীনই ফলে কি হয়ে যায়? বীজের অঙ্কুরোদ্গম হয়ে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়ে যায় সেই ফলের মধ্যে। তাই সেটাকে কি বলা হচ্ছে? জরায়ু অঙ্কুরোদ্গম। এইগুলো তোমরা লিখবে, অর্থাৎ ম্যানগ্রোভ উদ্ভিদের যদি অঙ্গসংস্থানিক অভিযোজন দেয়। এছাড়াও আরো কিছু কিছু শর্ট কোশ্চেন বা ছোট কোশ্চেন আমরা একটু আলোচনা করি। যেমন সারাটা মানে এই ইউনিটটা, অর্থাৎ অভিব্যক্তি অভিযোজন মিলে আরো কৃষক আরো কিরকম টাইপের কোশ্চেন হতে পারে তোমরা তোমাদেরকে সাথে একটু আলোচনা করি যাতে তোমরা পড়তে পারো সেই ইম্পর্টেন্ট জায়গাগুলো। যেমন কোয়া সার্ভেট কি? প্রথম দিকে আছে কোয়া সার্ভেট। এটাও খেয়াল করে দেখবে, তোমাদের ক্লাসে আমি পড়িয়েছি কোয়া সার্ভেট কি। বিজ্ঞানী ওপারিনের মতে কোয়া সার্ভেট বা মাইক্রোস্ফিয়ার কার মতে? মাইক্রোস্ফিয়ার হচ্ছে বিজ্ঞানী ফক্সের মতে। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট 2 নম্বরের কোশ্চেন থাকে, হট ডাইলিউট স্যুপ বা গরম তরল স্যুপ। গরম তরল স্যুপ
কি? এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। গরম তরল স্যুপ হচ্ছে তৎকালীন পরিবেশে অর্থাৎ আদি পরিবেশে পৃথিবীর জল উষ্ণ ছিল এবং সেই জলে বিভিন্ন হাইড্রোকার্বন, বিভিন্ন জৈব যৌগ, হাইড্রোকার্বন, বিভিন্ন অ্যাসিড, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট, ফ্যাটি অ্যাসিড, তারপরে বিভিন্ন নিউক্লিক অ্যাসিড, নিউক্লিওটাইড ইত্যাদি মিশ্রিত যে জল সেটাকেই ওপারি নাম দিয়েছিলেন গরম তরল স্যুপ। ওপারিন এবং হ্যাডলের নাম দিয়েছিলেন গরম তরল স্যুপ। আর কি আছে? আরো শর্ট কোশ্চেন যেমন হয়, আগের ক্লাসে আমি বলেছি জীবন্ত জীবাশ্ম কি, মিসিং লিঙ্ক কি, এগুলো পড়বে। তারপরে বিজ্ঞানী হেগেলের বায়োজেনেটিক সূত্র, সেটা একটু পড়ে রাখবে কি বায়োজেনেটিক সূত্রটা একটু পড়ে রাখবে। কার? বিজ্ঞানী হেগেলের। আর কয়টা নিষ্ক্রিয় অঙ্গের নাম পড়ে রাখবে, নিষ্ক্রিয় অঙ্গ। এখন নিষ্ক্রিয় অঙ্গ দেখবে তোমাদের ষষ্ঠ বলা আছে নিষ্ক্রিয় অঙ্গ কোথায়, কোন অঙ্গটা আছে মানুষের নিষ্ক্রিয় অঙ্গ এবং সেই অঙ্গটা কোন প্রাণীদের সমকালীন অর্থাৎ কোন প্রাণীদের দেহে সেটা এখনো বর্তমান। যেমন আমরা যদি সিকাম ধরি বা মানুষের যে সিকাম মানে নিষ্ক্রিয় অঙ্গ হয়ে গেছে, ভার্মিফর্ম অ্যাপেনি, কিন্তু গরু, খরগোশ এদের সিকাম এখনো সক্রিয় আছে কারণ তারা তৃণভোজী প্রাণী। তাছাড়া এছাড়াও চোখের নিকটিকেটিং পর্দা, কানের পেশি, পেটের পেশি ইত্যাদি এগুলো সব এখন মানুষের দেহে নিষ্ক্রিয় অঙ্গ। এছাড়াও কক্সিস নিষ্ক্রিয় অঙ্গ হয়ে গেছে কিন্তু বানরের দেহে কক্সিস সক্রিয় একটা ল্যাজ সৃষ্টি করেছে। এই সকল কোশ্চেন গুলো আমাদের একটু মাথায় রেখে পড়তে হবে যে এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। এছাড়া ঘোড়ার বিবর্তনটা ভালো করে পড়বে। কি পড়বে? ঘোড়ার বিবর্তন। ঘোড়ার বিবর্তন তোমাদেরকে ডেসক্রাইব করে বুঝিয়ে দিয়েছে এবং কোন পার্টে কোন কোন বৈশিষ্ট্য থেকে কি কি বৈশিষ্ট্যের পরিবর্তন হয়েছে সেগুলো তোমাদের খুব ভালো করে বোঝানো আছে। বুঝতে না পারলে বলবে, আবার বুঝিয়ে দেবো। তো এইসব বৈশিষ্ট্যগুলো পড়বে। তাই শিম্পাঞ্জির জায়গাটা একটু পড়ে নেবে যে শিম্পাঞ্জি আচরণগত অভিযোজন কি কি মানুষের সাথে ম্যাচ বা মিল পাওয়া যায় সেগুলো একটু পড়ে নেবে। আর মৌমাছির ক্ষেত্রে পড়বে ওয়াগেল ড্যান্স, ওয়াগেল ও রাউন্ড ড্যান্স। ওয়াগেল অ্যান্ড রাউন্ড ড্যান্স অর্থাৎ চক্রাকার নৃত্য এবং ওয়াগেল নৃত্য, এই নৃত্যগুলো একটু ভালো করে দেখে নেবে। তাহলে এই জায়গাগুলো একটু দেখে নেবে, তাহলে এখান থেকে মূলত শর্ট কোশ্চেন গুলো আসে, তাহলে তোমরা খুব ভালো করে অ্যান্সার করতে পারবে। আর বইটা তো খুব ভালো করে ফুটিয়ে পড়বেই। আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্টে লিখো, আমি আবার বোঝানোর চেষ্টা করি। তো এই ক্লাসটা আজকে এখানেই শেষ করি। এই চ্যাপ্টারটা আমি কমপ্লিট করলাম কোশ্চেন সহকারে। এরকম আর যে চ্যাপ্টার গুলো বাকি আছে, ইউনিট গুলো বাকি আছে, সেগুলো আমি কোশ্চেন সহকারে তোমাদের সাথে আলোচনা করবো। তো আজকে এই অবধি, টাটা।